হ্যালো, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। বায়োলজি, এই বায়োলজির উপরে আমি আগের দিন যে ভিডিওটা বানিয়েছি সেখানে অ্যাকচুয়ালি এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্র এই সম্পর্কে ডিসকাস করছিলাম। সেখানে কিছু জিনিস আমি অলরেডি ডিসকাস করে এসেছি, যে গ্রন্থি কাকে বলা হয়, তারপরে অন্তঃক্ষরা তন্ত্র কাকে বলা হয় সেটা আমরা দেখে এসেছিলাম। অন্তঃক্ষরা তন্ত্র দেখেছিলাম, যেটা বহুকোষী জীবদের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনের জন্য একটা বিশেষ যে তন্ত্রের উদ্ভব হয় তাকে আমরা অন্তঃক্ষরা তন্ত্র বলেছিলাম। এবং এখান থেকেই যেটা করিত হয় সেটা হচ্ছে হরমোন। আমরা আগের দিন হরমোন সম্পর্কে যে বেসিক তথ্যগুলো সেগুলো দেখেছিলাম এবং হরমোন সম্পর্কে বুঝেছিলাম। ওকে, তো আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা একটু দেখে নিও। তারপর থেকে আজকের ভিডিও শুরু করব, যেখানে আগের দিন যে কটা জিনিস দেখেছি তারপর থেকে যে হরমোনগুলো রয়েছে সেগুলো আজকে আমি কমপ্লিট করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, যারা দেখছো প্লিজ তোমরা লাইক করো। লাইক করলে ভিউ এবং ভিউ থাকলে ভিডিও বানাতে খুব ভালো লাগে, উৎসাহ পাওয়া যায়। আমার অন্তত আমার উৎসাহের জন্য তোমরা প্লিজ লাইক করো, ভিউ তোমরা দেখো, এবং যদি পারো তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, যদি অবশ্যই ভালো লাগে তাহলে। আর আজকে তো চলো আমরা তাহলে আজকের ভিডিও শুরু করব। যদি বায়োলজির উপর আমার বানানো বাকি সমস্ত ভিডিও দেখতে চাও, এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও এই চ্যানেলের যে প্লেলিস্ট অপশন রয়েছে সেখানে গেলেও সমস্ত ভিডিও পেয়ে যাবে। এখানে আমি বায়োলজির উপর অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো, আগের দিন আমরা একটা গ্রন্থি সম্পর্কে দেখেছিলাম। একটু বেসিক জিনিসটা বলে আসছি, এখান থেকেই একটু বোঝাতে শুরু করছি, কারণ ব্যাপারটা নয়তো ভুলিয়ে যাবে। প্রথম হচ্ছে আমরা কয়েকটা গ্রন্থি দেখেছিলাম, বা যেখান থেকে আমাদের হরমোন খরিত হয়, এইগুলোকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলেছিলাম। সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কোনগুলো? পিনিয়াল গ্রন্থি, হাইপোথ্যালামাস, এক নম্বর এটা ছিল। আচ্ছা, হাইপোথ্যালামাস, ওকে, এক নম্বর। দু নম্বর হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তিন নম্বর দেখেছিলাম পিনিয়াল গ্রন্থি। কোথায় কোথায় অবস্থিত এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটেই হচ্ছে আমাদের মস্তিষ্কে অবস্থিত। চার নম্বর হচ্ছে থাইরয়েড গ্রন্থি। পাঁচ নম্বর হচ্ছে প্যারাথাইরয়েড। ছ নম্বর থাইমাস। সাত নম্বর অগ্নাশয়। আট নম্বর অ্যাড্রিনালিন। ন নম্বর হচ্ছে শুক্রাণু বা শুক্রাশয়। এবং 10 নম্বর হচ্ছে ডিম্বাশয়। সরি, এটা 10 নম্বর হবে, 10 নম্বর ডিম্বাশয়। তো এর মধ্যে আমরা কতগুলো আমি পড়ে এসেছি, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। ব্যাপারটা বুঝেছিলাম যে হাইপোথ্যালামাস হচ্ছে এমন একটা গ্রন্থি যে পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করে। ওকে, হাইপোথ্যালামাস কি করে? পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করে। এবারে পিটুইটারি গ্রন্থি আবার বাকি সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিকে কন্ট্রোল করে। তো হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করে, পিটুইটারি আবার বাকি যা অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আমরা উপরে দেখছিলাম সমস্তগুলোকে কন্ট্রোল করে। এই কারণে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, আর হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। ক্লিয়ার? এগুলো আমি আগের দিন বুঝিয়ে এসেছি। এবার এখান থেকে যে হরমোনগুলো খরিত হয় এই গ্রন্থি থেকে, সেগুলো হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে খরিত হয়, শর্টে এআরএইচ। থাইরোট্রফিন রিলিজিং হরমোন টিআরএইচ। সোমাটোট্রফিন রিলিজিং হরমোন এসআরএইচ। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন জিএনআরএইচ। এবং হচ্ছে প্রোল্যাকটিন, 5 নম্বর হরমোন দেখেছিলাম প্রোল্যাকটিন বা পিআরএইচ, সরি প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। প্রত্যেকটাই রিলিজিং, কারণ এইগুলো আলাদা আলাদা এক একটা নাম। প্রোল্যাকটিন একটা হরমোনের নাম, তাকে রিলিজ করতে এই হরমোনগুলো সাহায্য করছে, বা গোনাডোট্রফিন একটা হরমোনের নাম, তাকে রিলিজ হতে সাহায্য করছে। সেই জন্য এদেরকে প্রোল্যাকটিন বা গোনাডোট্রফিন রিলিজিং হরমোন বলা হয়। এর প্রত্যেকটা হরমোনের কাজ পিটুইটারি গ্রন্থিকে, পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো খরিত হয় সেইগুলোকে করণে সাহায্য করা, সেগুলোকে উৎসাহিত করা করণে। তো সেকেন্ড যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটা আমরা শুরু করেছিলাম কিন্তু পুরোটা হয়নি। পিটুইটারি গ্রন্থি হচ্ছে, একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এটা আমাদের দেহের সব থেকে ছোট গ্রন্থি, কিন্তু সব থেকে কার্যকর গ্রন্থি। এটা আছে বলেই আমাদের দেহের বাকি সমস্ত কাজ সঠিকভাবে হচ্ছে। এটা মস্তিষ্কের স্ফিনয়েড বলে একটা অস্থি রয়েছে তার মধ্যে থাকে, এবং এটা কতটা বড়, কত গ্রাম ওজন, এটা আমরা দেখেছিলাম। পিটুইটারি গ্রন্থিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অগ্রখণ্ড, সেকেন্ড হচ্ছে পশ্চাৎ খণ্ড। পশ্চাৎ খণ্ড হচ্ছে পস্টিরিয়র লোব, এবং অগ্রখণ্ডকে ইংরেজিতে বলা হয় ইন্টিরিয়র লোব। ইন্টিরিয়র লোব। তো অগ্রখণ্ড থেকে 5টা হরমোন দেখেছিলাম: সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, আর হচ্ছে প্রোল্যাকটিন। আর পশ্চাৎ খণ্ড থেকে দেখেছিলাম অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। এই অবধি আমরা দেখেছিলাম। এবার আজকে এই হরমোনগুলো দিয়ে শুরু করব। তার আগে আগের দিন একটা জিনিস বলা হয়নি, সেটা একটা স্পেশাল পয়েন্ট করে তোমরা নোট করে রাখো, এই জিনিসটা লাগবে, যেটা আমি আগের দিন হরমোন সম্পর্কে বোঝাচ্ছিলাম তখন বলতে ভুলে গেছি। যে 3 ধরনের হরমোনের বিভাগ রয়েছে, বিভাগ, সেগুলো হচ্ছে ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন। সেকেন্ড হচ্ছে লোকাল হরমোন,
লোকাল হরমোন, লোকাল হরমোন। এবং 3 নম্বর প্যারাক্রিন হরমোন। এছাড়াও কিছু বিভাগ রয়েছে, সেগুলো তোমাদের পরীক্ষায় লাগবে না বলে আমি এখানে আর বলছি না, কারণ এক্সট্রা তথ্য দিয়ে কোনো লাভ নেই। প্যারাক্রিন হরমোন, প্যারাক্রিন হরমোন। এবার এইগুলো কি একটু জেনে রাখো। প্রথম, ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন তাকেই বলবো যেগুলো কোনো একটা গ্রন্থি থেকে রিলিজ হয়ে অন্য কোনো একটা গ্রন্থিকে হরমোন নিঃসরণ করতে উদ্দীপিত করবে। কোনো একটা গ্রন্থি থেকে রিলিজ হবে, এটা কোনো একটা গ্রন্থি থেকে এটা নির্গত হবে, দিয়ে অন্য কোনো একটা গ্রন্থির উপরে কাজ করবে, সেই গ্রন্থিকে সে কি করবে, হরমোন নিঃসরণ করতে উদ্দীপিত করবে। সেই ধরনের হরমোনকে ট্রপিক হরমোন বলা হয়। অর্থাৎ আমরা কয়েকটা হরমোনের নাম দেখেই এসছি অলরেডি, কারণ সেগুলো আমি পড়িয়ে এসছি। মানে সেগুলোর নাম বলে এসছি সময়, ACTH। দেখো ওপরে যাই যদি আমি, এখানে দেখতে পাবে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, শর্টে একে বলা হয় ACTH। এগুলো শর্টগুলো এক্ষুনি জানবো, একে শর্টে বলা হয় ACTH। তো এই ACTH একটি ট্রপিক হরমোন, অর্থাৎ এটা কোথা থেকে রিলিজ হচ্ছে, অ্যাড্রিনাল গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হচ্ছে, দিয়ে এটা অন্য কোনো একটা গ্রন্থিকে হরমোন ক্ষরণ করতে উদ্দীপিত করবে, সেইটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। একটু পরেই দেখবো যে এই হরমোনটা কোথায় কাজ করে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। তো এখান থেকে রিলিজ হয়ে অ্যাড্রিনাল গ্রন্থিকে আবার হরমোন ক্ষরণ করতে নিঃসৃত করছে। এইরকম যে ধরনেরই হরমোন আমরা পাবো, সেগুলোকে সবগুলোকে একটা কমন গ্রুপের মধ্যে রাখা হয়, সেগুলোকে বলা হচ্ছে ট্রপিক হরমোন। ACTH হলো, তারপর হচ্ছে TSH, যার ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা আমাদের পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে, দিয়ে থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণ করতে উদ্দীপিত করছে। তারপর হচ্ছে GTH। ঠিক আছে, এই ধরনের হরমোনগুলোকে বলা হয় ট্রপিক হরমোন। নেক্সট হচ্ছে লোকাল হরমোন। প্রথম দিনে আমি বলেছিলাম যে তোমাদেরকে হরমোন নর্মালি যেখান থেকে তৈরি হয় সেইখানে কাজ করে না, তার থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। কিন্তু কিছু কিছু হরমোন রয়েছে যেগুলো যেখান থেকে তৈরি হয় সেইখানেই, উৎসস্থলেই কাজ করে। যেখান থেকে তৈরি হবে সেখানেই কাজ করবে। তো আমি এটাকে লিখতে পারি উৎসস্থলেই ক্রিয়া করে, উৎসস্থলেই ক্রিয়া করে, উৎসস্থলে বা উৎসস্থলের কাছাকাছি ক্রিয়া করবে, তাকে আমরা বলবো লোকাল হরমোন। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। নর্মালি হরমোন যেখান থেকে উৎস, যেখান থেকে তৈরি হয় তার থেকে দূরে গিয়ে কাজ করে, কিন্তু কিছু কিছু হরমোন রয়েছে যেগুলো উৎসস্থলে বা উৎসস্থলের কাছাকাছি জায়গাতে কাজ করে, সেগুলোকে বলা হবে লোকাল হরমোন। উদাহরণ হচ্ছে গ্যাস্ট্রিন। কয়েকটা উদাহরণ জেনে নাও। সরি, এটা হবে না। গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন একটা উদাহরণ। তারপর হচ্ছে টেস্টোস্টেরন। এটা এগুলোর নাম তোমরা শুনেছো, যেগুলো কমন নাম সেগুলোই আমি উদাহরণ দেবো। সরি, বারে বারে ভুল হচ্ছে, ভেরি সরি। অ্যাকচুয়ালি বাংলায় লেখা এগুলো একটু প্রবলেম, যেগুলো এগুলো ইংলিশ ওয়ার্ড তো। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। ঠিক আছে, এগুলো হচ্ছে লোকাল হরমোন। আর প্যারাক্রিন হরমোন, থার্ড যে বিভাগটা আমরা দেখছি, প্যারাক্রিন হরমোন। এটা কি প্যারাক্রিন? ধরো পাশাপাশি দুটো কোষ রয়েছে, একটা কোনো একটা গ্রন্থির, এটা একটা কোনো একটা গ্রন্থি, তার পাশাপাশি দুটো কোষ রয়েছে, একটা নীল অংশটা একটা কোষ, লাল অংশটা একটা কোষ। এরকম ধরো একটা পুরো গ্রন্থি, উদাহরণ দিলে তোমরা খুব সহজে বুঝে যাবে। এরকম দুটো কোষ, একটা পুরো গ্রন্থি রয়েছে, যার একদিকে একটা কোষ রয়েছে, কারণ গ্রন্থি মানেই তার মধ্যে কিছু না কিছু কোষ থাকবে, কোষ দিয়েই তৈরি হবে, বেশ কিছু কোষ নিয়ে একটা গ্রন্থি তৈরি হয়। তো এরকম একটা গ্রন্থির এরকম দুদিকে দু রকমের কোষ রয়েছে। এইখান থেকে একটা হরমোন রিলিজ হচ্ছে, দিয়ে এটার উপর কাজ করছে, এখান থেকে একটা হরমোন রিলিজ হচ্ছে, দিয়ে এটার উপর কাজ করছে। লাল অংশ থেকে নীলে করছে, নীল অংশ থেকে লালে করছে। এটা জাস্ট তোমার উদাহরণের জন্য ছবিটা একটা বানালাম, এটা কোনো কোষের ছবি নয়। তো এখানে বলতে পারো যে পাশাপাশি অবস্থিত দুটি হরমোন ক্ষরণকারী কোষের একটির হরমোন যদি অপরটির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাহলে তাকে আমরা বলবো প্যারাক্রিন হরমোন। যেমন এই উদাহরণটা দিলেই তোমরা বুঝে যাবে, কারণ এই উদাহরণটা তোমরা সকলেই জানো। একটা হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন, আর একটা হচ্ছে ইনসুলিন। এই দুটো হরমোনের নাম শুনেছো, ইনসুলিন। কোত্থেকে এটা নিঃসৃত হয়? যকৃৎ থেকে। যকৃতের পাশাপাশি দুটো কোষ রয়েছে, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। আলফা কোষ থেকে, এটা আলফা চিহ্ন, আলফা কোষ থেকে গ্লুকাগন রিলিজ হয়, আর বিটা কোষ থেকে, এটা হচ্ছে বিটার চিহ্ন, তো বিটা কোষ থেকে ইনসুলিন রিলিজ হয়। তো গ্লুকাগন ইনসুলিনকে ক্ষরণ করতে বাধা দেয়, আবার ইনসুলিন গ্লুকাগনকে ক্ষরণ করতে বাধা দেয়। এগুলো সমস্ত যখন পড়বো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের হরমোনকে বলা হয় প্যারাক্রিন হরমোন। ক্লিয়ার? এবার আমরা চলে যাবো আমাদের যে আজকের টপিক, যেখান থেকে আমরা আগের দিন ছেড়েছিলাম সেইখান থেকে আলোচনাতে। প্রথম হচ্ছে
পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে যে হরমোনগুলো রয়েছে সেইগুলোকে পড়বো। অগ্রখণ্ড থেকে আমি উপরে যেগুলো নাম লিখেছি এখানে রিপিট করবো না, তাহলে অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য আমি শর্টে নামগুলো লিখবো আর পুরো নামটা এখানে লেখা রয়েছে। দেখো সোমাটোট্রপিক হরমোন, এটাকে আমি এখানে লিখবো STH। তো নামও বলে দেবো কোনটা লিখছি, তোমরা একটু মিলিয়ে মিলিয়ে করে নেবে, বুঝতে পারছো টাইম লেগে যাবে নয়তো। তো ফার্স্ট যে হরমোন পড়বো সেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন, তাকে শর্টে বলা হবে STH। ঠিক আছে, সোমাটোট্রপিক হরমোন, বা একে আবার বলা হয় গ্রোথ হরমোন বা GH। গ্রোথ হরমোন বা শর্টে GH, ফার্স্ট হরমোন। নাম থেকে বুঝতে পারছো, যদি আমি সোমাটোট্রপিকটা বাদ দিয়ে দিই শুধু গ্রোথ হরমোন বলি, তাহলে বুঝে যাবে যে এটা গ্রোথের উপর কোনো না কোনো কাজ করবে, এটার ফলে লম্বা বা বেটে হবে। তো এক্স্যাক্টলি সেটাই কাজ। সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের কাজ হচ্ছে এটা দেহের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। প্রথম কিছু কিছু পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি এখানে লিখবো, সেগুলোই তোমাদের লাগবে। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নিঃসৃত হচ্ছে অগ্রপিটুইটারি থেকে। একটু আগেই আমরা মানে একদম হেডে এখানে লিখে দিয়েছি যে অগ্রখণ্ড থেকে আমরা যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো পড়ছি। তো এটা অগ্র পিটুইটারি বা পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হবে। এটা প্রোটিন ধর্মী, এটা মনে রাখো, এটা প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মী, প্রোটিন ধর্মী। এবং সেকেন্ড যেটা এখান থেকে তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা আমাদের দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি কারোর এই পুরো পিডিএফটা দরকার লাগে, মানে এখানে আমি যা যা লিখছি বোর্ডের হোয়াইট এরিয়াটাতে, যদি তোমাদের দরকার লাগে আমাকে বলতে পারো, আমি এটাকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারি, কোনো ব্যাপার না, এটাকে দেওয়া যায়। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা একটু বলবে, আমি এটা দিয়ে দেবো। আমরা এরপর থেকে হরমোনগুলোকে কিভাবে পড়বো তার একটা আইডিয়া দিয়ে দিই। প্রথমে হচ্ছে আমরা এই নামগুলো দেখবো, কোথা থেকে পরিত হয় সেইভাবে সেটা দেখবো। আর হচ্ছে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকলে সেটা দেখবো। আর এর অভাবে এটা মানে এটা কম ক্ষরণ হলে কি রোগ হয় আর এর বেশি ক্ষরণ হলে কি রোগ হয় সেটা আমরা দেখবো। তো প্রথমে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো দেখে নিলাম। এবার হচ্ছে এটার অনিয়মিত ক্ষরণে কি হবে। যদি এটা কম ক্ষরিত হয়, কম ক্ষরিত হয় তাহলে হয় হচ্ছে বামনত্ব। কম ক্ষরণে হয় বামনত্ব। আর যদি বেশি ক্ষরিত হয়, যদি বেশি ক্ষরিত হয় তাহলে হয় অতিকায়স্থ। অতিকায়স্থ। ইংরেজিতে একে বলা হয়, বামনত্বকে বলা হয় ডোয়ার্ফিজম, আর অতিকায়স্থকে বলা হয় জাইগ্যান্টিজম। ওকে, আরেকটা রোগ হয় বেশি ক্ষরণের ফলে, সেটা হচ্ছে অ্যাক্রোমেগালি। মেগালি বা অ্যাক্রোম্যাগলি, ময়েকার এটা, ঠিক আছে, মেগালি, অ্যাক্রোম্যাগলিও বলতে পারো। তো অ্যাক্রোম্যাগলি বা অতিকায়স্থ হয়। ঠিক আছে, এই অবধি এটাই আমাদের, আর কিছু বেশি জানতে হবে না। জাস্ট এমনিতে এটা খুব ডিফিকাল্ট একটা টপিক, তো বেশি ডিপে যাব না। সেকেন্ড যে হরমোন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, যাকে শর্টে বলা হয় ACTH। অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন ACTH। সেকেন্ড হরমোন হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। নিয়ন্ত্রণ, এবার বলবে কর্টেক্স অঞ্চল থেকে চলে এলো। অ্যাকচুয়ালি অ্যাড্রিনাল গ্রন্থি যখন পড়বো তখন এটা দেখবো যে অ্যাড্রিনাল গ্রন্থিতে দুটো অংশ রয়েছে, একটাকে বলা হয় কর্টেক্স অঞ্চল আর একটাকে বলা হয় মেডালা অঞ্চল। তো সেই কর্টেক্স অঞ্চলটাকে এই ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন নিয়ন্ত্রণ করে। এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে এর কম ক্ষরণ এবং বেশি ক্ষরণে কি হয়। প্রথম কথা, ধরো এই হরমোনটা কম ক্ষরিত হচ্ছে। এই হরমোনটা যদি কম ক্ষরিত হয় তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল সেইখান থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলো কম ক্ষরিত হবে। এটা যদি বেশি ক্ষরিত হয়, এটা যদি বেশি ক্ষরিত হয় বা অধিক ক্ষরিত হয়, তাহলে এটা যদি বেশি ক্ষরিত হয় তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চলটা রয়েছে সেখান থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো বেশি করে ক্ষরিত হবে। সিম্পল ব্যাপার, কারণ তাকে এই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে এটা নিয়ন্ত্রণ করছে। ক্লিয়ার এই অবধি? প্রথমটাতে এটা একটু বুঝিয়ে দিচ্ছি, পরের যে হরমোনগুলো ডাইরেক্ট লিখে দেবো বেশি ক্ষরণ কম ক্ষরণ। কারণ এটা জাস্ট একটাই বুঝলে বাকি জিনিসটা বোঝা সম্ভব হয়ে যাবে। ধরো আমি নিচে একটু বোঝাচ্ছি, এইখান থেকে এই এটা হচ্ছে আমাদের
পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, এখান থেকে একটা হরমোন রিলিজ হলো, গিয়ে সেটা কাজ করছে কোনো একটা অন্য গ্রন্থিকে, আমাদের উদাহরণে দেখে নিলাম, ধরে নিলাম যে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি, একটা গ্রন্থির নাম নিয়ে নিলাম অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল গ্রন্থির উপরে কাজ করবে, অ্যাড্রিনাল থেকে যে হরমোনটা খরিত হয় তার উপর সেটা এফেক্ট করবে। এটা যদি বেশি খরিত হয় অটোমেটিক্যালি এই হরমোনটা বেশি খরিত হবে, এটা যদি কম খরিত হয় অটোমেটিক্যালি এই হরমোনটা কম খরিত হবে। এবার এটা যদি বেশি খরিত হয় এটা বেশি খরিত হবে, আর ফলে একটা রোগ হয়, সেইটা আমাদের এখানে লিখতে হবে, অ্যাকচুয়ালি এটাই আমি লিখবো। আর এটা যদি কম খরিত হয় তাহলে এই হরমোনটা কম খরিত হবে, তার ফলে একটা রোগ হয়, সেটা আমরা এখানে লিখবো। অ্যাকচুয়ালি তাহলে বুঝতে পারছো যে এইখানে যে বেশি বা কমে যে রোগগুলো লিখবো সেটা অ্যাকচুয়ালি এই হরমোনটার জন্য ইনডাইরেক্টলি হয়, ডাইরেক্টলি হচ্ছে অ্যাড্রিনাল হরমোনের জন্য হয়। অ্যাড্রিনাল হরমোন বেশি খরিত হলে ওইটা হয়, অ্যাড্রিনাল হরমোন কম খরিত হলে এই রোগটা হয়। মানে ধরো এখানে একটা এ রোগ হচ্ছে, এখানে একটা বি রোগ হচ্ছে। বি রোগটা হচ্ছে কেন? অ্যাড্রিনাল হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনগুলো খরিত হচ্ছে তার বেশি ক্ষরণের ফলে। আর এ রোগটা কেন হচ্ছে? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে কম ক্ষরণের ফলে এই এ রোগটা হচ্ছে। আর এই অ্যাড্রিনাল গ্রন্থি তার ক্ষরণ নিয়ন্ত্রণ করছে পিটুইটারি, তাই জন্য আমরা এই পিটুইটারিতেই এগুলো লিখছি। আবার তখন যখন এখানে অ্যাড্রিনাল গ্রন্থি পড়বো তখনও এগুলো লিখবো যে অ্যাড্রিনাল গ্রন্থির কম ক্ষরণে এই রোগ হয়, অ্যাড্রিনাল গ্রন্থির কম ক্ষরণে ওই রোগ হয়। ক্লিয়ার? এবার দেখো, তোমার যদি এখানে অসুবিধা হয় আমাকে একটু পরের দিনে বলবে, মানে এই ভিডিও নিচে বলবে, আমি আবার পরে এটা আরো একবার বুঝিয়ে দেবো। চলো এখানে চলে আসি। এসিটিএইচ এর কম ক্ষরণের ফলে অ্যাডিশন বলে একটা রোগ হয়, অ্যাডিশন। এসিটিএইচ কম খরিত হলে কর্টেক্স অঞ্চল থেকে যে হরমোনগুলো খরিত হয় সেটা কমে যাবে, তার ফলে অ্যাডিশন রোগ হয়। এবার এই অ্যাডিশন রোগ কি, আর এখান থেকে কি কি হরমোন খরিত হয় সেগুলো আমরা পরে জানবো যখন আমরা অ্যাড্রিনাল গ্রন্থি পড়বো। আর যদি বেশি খরিত হয়, এসিটিএইচ যদি বেশি খরিত হয়, এসিটিএইচ যদি বেশি খরিত হয় তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, কর্টেক্স অঞ্চল থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেটা বেশি খরিত হবে, তার ফলে একটা রোগ হবে, তাকে বলা হয় কুশিং সিনড্রোম বা কুশিং বর্ণিত রোগ। কুশিং বর্ণিত বর্ণিত কুশিং, একজন বিজ্ঞানীর নাম কুশিং বর্ণিত রোগ বা কুশিং সিনড্রোম, এটাকে বলা হয়। এই রোগগুলো কি যখন আমরা অ্যাড্রিনাল গ্রন্থি সম্পর্কে পড়বো তখন জানবো। বুঝলাম, দুটো হয়ে গেল। 3 নম্বর যেটা, এবার থেকে আর এতটা মানে ডিটেলসে যাবো না, কারণ এবার বুঝে গেলে যে কি হয়, এখান থেকে কম ক্ষরণ হলে ওখানে কম ক্ষরণ হবে তার ফলে একটা রোগ হবে, এখান থেকে বেশি ক্ষরণ হলে ওখানে বেশি ক্ষরণ হবে তার ফলে একটা রোগ হবে। থাইরোট্রফিক হরমোন, থাইরোট্রফিক হরমোন বা শর্টে যাকে বলা হবে TSH। নামের মধ্যে বুঝতে পারছো যে একটা থাইরো বলে শব্দ রয়েছে, অতএব এটা কোনো না কোনো ভাবে থাইরয়েড গ্রন্থির সঙ্গে সম্পর্কযুক্ত। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস বলা হয়নি আগেরটা, এখানে দেখলাম প্রোটিন ধর্মী, পলিপেপটাইড ধর্মী, এইগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, এর আগে আমি বিপাক তন্ত্র পড়িয়েছি, এগুলো আশা করছি বুঝতে পারছো। প্রোটিন ধর্মী মানে প্রোটিন দিয়ে তৈরি, পেপটাইড একটা প্রোটিনের ভাগ, তো সেইভাবে প্রোটিন দিয়ে তৈরি। তো এখানে আমরা টিএসএইচ সম্বন্ধে দেখেছি। প্রথম এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে এটা গ্লাইকোপ্রোটিন ধর্মী, সরি গ্লাইকো, এগুলো সবই প্রোটিনের ভাগ, গ্লাইকো প্রোটিন ধর্মীয়, এটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হয়। আর এর কাজ থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করা, থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করা, গ্রন্থিকে নিয়ন্ত্রণ। থাইরয়েডে যখন পড়বো থাইরয়েড গ্রন্থি দেখবো সেখান থেকে 3 রকমের হরমোন খরিত হয়, সেইগুলোকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্রন্থি, এই TSH হরমোন। এবার হচ্ছে এর বেশি ক্ষরণ এবং কম ক্ষরণ। যদি এটা বেশি খরিত হয়, স্বাভাবিকভাবে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো বের হয় সেগুলো বেশি খরিত হবে, তার ফলে যে রোগ হয় তাকে বলা হয় গয়টার। এগুলো সম্পর্কে পরে জানবো যখন থাইরয়েড গ্রন্থি পড়বো। আর যদি কম খরিত হয় এই হরমোনটা, তাহলে যে রোগটা হয়, ছোটদের হয় ক্রিটিনিজম, ক্রিটিনিজম, আর বড়দের ক্ষেত্রে হয় মিক্সিডিমা, মিক্সিডিমা। ক্লিয়ার? নেক্সট হরমোনে চলে যাব, 4 নম্বর হরমোন। আরেকটা জিনিস জেনে রাখো, যদি কোথাও দেখো যে থাইরোট্রফিক রিলিজিং হরমোন লেখা রয়েছে, থাইরোট্রফিক রিলিজিং বলছি, থাইরোট্রফিক হরমোন লেখা রয়েছে, তাহলে এটাই একই নাম। ঠিক আছে, আমি উপরে দেখো লিখেছি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর থাইরোট্রফিক হরমোন একই, দুটোই সেম নাম, দুটো আলাদা কিচ্ছু নয়। ঠিক আছে, TSH হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরোট্রফিক হরমোন দুটোই একই জিনিস। ক্লিয়ার? এবার হচ্ছে 4 নম্বর যে হরমোন সেটা সম্পর্কে দেখবো। 4 নম্বর হরমোন হচ্ছে
গোনাডোট্রফিক হরমোন শর্টে লেখা হচ্ছে জিটিএইচ। গোনাডোট্রফিক হরমোন ওপরে লেখা রয়েছে সবকটা, আমি ফুল ফর্মটা লিখছি না, টাইম লাগবে বলে। গোনাডোট্রফিক হরমোন বা জিটিএইচ, যেখানে এই গোনাড শব্দটা পাবে জানবে এটা কোনো জনন অঙ্গের সঙ্গে বা জননের সঙ্গে সম্পর্কযুক্ত। গোনাড শব্দের অর্থই হচ্ছে জনন, অতএব এই জিটিএইচ হরমোন যে কোনো জনন সংক্রান্ত কাজকে নিয়ন্ত্রণ করবে, এটাই হচ্ছে এর কাজ। তো এটা এটাও প্রোটিন ধর্মী, এটা প্রোটিন ধর্মী। আর জিটিএইচ অ্যাকচুয়ালি কাজ করে যে জনন গ্রন্থির উপরে, জনন গ্রন্থির করণ নিয়ন্ত্রণ করেন। এটা নিয়ন্ত্রণের ন করেনি, নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, জনন গ্রন্থির করণ নিয়ন্ত্রণ করে। জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোনকে অ্যাকচুয়ালি দু ভাগে ভাগ করা হয়। একটা ভাগে দুটো হরমোন আছে, এর মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা হচ্ছে এফএসএইচ, এফএসএইচ, এবং দ্বিতীয়টা হচ্ছে এলএইচ, এলএইচ। এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর এলএইচ কে বলা হয় লিউটিনাইজিং হরমোন, মানে ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। তাহলে গোনাডোট্রফিক হরমোনকে দু ভাগে ভাগ করা হয়, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এগুলো পুরো এটা এখান থেকে যেগুলো যেটুকু বোঝানোর আমি বোঝাচ্ছি, বাকিটা তোমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো এটার কাজ কি, কাজ করে ফলিকল স্টিমুলেটিং হরমোন? মহিলাদের ক্ষেত্রে এটা ডিম্বাশয়ের উপর কাজ করে, এটা ডিম্বাশয়ের উপর ক্রিয়া করে। মহিলাদের ক্ষেত্রে এটা ডিম্বাশয়ের উপর ক্রিয়া করে। দিয়ে ডিম্বথলি এর পরিণতি, ইস্ট্রোজেন ক্ষরণ ইত্যাদিগুলো নিয়ন্ত্রণ করে। ডিম্বাশয়ের যা কাজ সেগুলোকে নিয়ন্ত্রণ করা অ্যাকচুয়ালি এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এর কাজ। আর পুরুষদের ক্ষেত্রে এটা শুক্রাণু উৎপাদন করে, শুক্রাণু উৎপাদন করে, শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে অ্যাকচুয়ালি, শুক্রাণু উৎপাদন, শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে। আর এলেই সেম একই টাইপের কাজ করে, বেশি ডিটেলসে গিয়ে লাভ নেই, কারণ পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে না, বেশি জানলে গুলিয়ে যাবে। তো লিউটিনাইজিং হরমোন বা এলএইচ এটা স্ত্রীলোকদের ক্ষেত্রে, স্ত্রীদের ডিম্বথলির ওপর কাজ করে, ডিম্বথলির যে পরিণতি তার উপর কাজ করে। আর পুরুষদের ক্ষেত্রে এটা একটা টেস্টোস্টেরন, পুরুষদের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে টেস্টোস্টেরন উদ্দীপিত করে, টেস্টোস্টেরন করণে ক্ষরণ কে হবে অ্যাকচুয়ালি, ক্ষরণ কে উদ্দীপিত করে বা শুক্রাণু ক্ষরণ করে, এটা লিখলেও হবে, সরি টেস্টোস্টেরন ক্ষরণ করে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে একই রকমের কাজ করে, ডিম্বাশয়ের উপর ক্রিয়া করে। এর পরের যে হরমোনটা আমরা জানবো সেটা হচ্ছে, কোন কালার দিয়ে করছিলাম, সবুজ। তো কত নম্বর হলো আগেরটা? 4 নম্বর। 5 নম্বর এবার, 5 নম্বর হরমোন যেটা অগ্র পিটুইটারিতে পরিত হয় তার নাম হচ্ছে লিউটো লিউকো সরি লিউটোট্রফিক হরমোন, লিউটোট্রফিক হরমোন। এবার বলবে এই লিউটোট্রফিক হরমোন কোত্থেকে চলে এলো? উপরে তো লিখিনি, উপরে তো কোথাও লিউটোট্রফিক হরমোন লেখা নেই, দেখো। অ্যাকচুয়ালি এই প্রোল্যাকটিনেরই আরেক নাম হচ্ছে এই লিউটোট্রফিক হরমোন, হরমোন। এর আরেক নাম হচ্ছে প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন বলা হবে। লিউটোট্রফিক হরমোনকে শর্টে বলা হবে এলটিএইচ, আর প্রোল্যাকটিনই বলা হবে। দেখো, প্রোল্যাকটিন এটা একটু বাদ দিচ্ছি, প্রোল্যাকটিনে আসছি। প্রোল্যাকটিন, যে ল্যাকটিন শব্দটা রয়েছে তার মানে এখানে কোথাও ল্যাকটোজের সঙ্গে সম্পর্কযুক্ত, আর ল্যাকটোজ হচ্ছে দুধ, ল্যাকটোজ হচ্ছে দুধের একটা বিশেষ উপাদান ল্যাকটোজ। তো সেই ল্যাকটোজের উপরে নিশ্চয়ই ক্রিয়া করবে, অর্থাৎ যখন কোনো মহিলার সন্তান হবে তখন তার সন্তানকে খাওয়ানোর জন্য যে দুধ, সেটা দুগ্ধ উৎপাদনে কাজ করে বা
অগ্রখণ্ড। এবার আমরা চলে যাব পশ্চাৎখণ্ড। আজকে একটু প্রবলেম করছে, তাই জন্য মাঝে মাঝে পজ করতে হচ্ছে। পশ্চাৎখণ্ড মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে, একটু দেখতে হবে কেন। তো চলো, পশ্চাৎখণ্ড থেকে দুটো হরমোন রিলিজ হয়। একটা হচ্ছে ভেসোপ্রেসিন, এসোপ্রেসিন, একটা হচ্ছে অক্সিটোসিন। দুটো হরমোন হয়, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনেরই আরেকটা নাম রয়েছে, সেটাও তোমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি এখানে এত নাম রয়েছে, সেগুলোই গন্ডগোল করে দেয়। ভেসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আর দ্বিতীয় হচ্ছে অক্সিটোসিন। এবার দেখো, এখানে যে নামটা পাচ্ছ, এটাকে একটু পরে বলছি। মানে এই নামটাকে আপাতত একটু সাইডে রেখে অ্যান্টি ডাইইউরেটিক এর উপরে ফোকাস করো। ইউরেটিক শব্দ রয়েছে, অর্থাৎ কোনো না কোনো ভাবে এটা ইউরিনের ওপর কাজ করছে, ইউরিনের ওপরে কিছু না কিছু করবে। তো ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বৃক্কীয় নালীতে বৃক্কীয় নালীতে জলের পুনঃশোষণ ঘটায়। জলের পুনঃশোষণ, তোমাদের আমি পড়িয়েছি, রেচনতন্ত্র পড়িয়েছি, সেখানে জলের পুনঃশোষণ ব্যাপারটা বুঝিয়েছিলাম। সেখানে বৃক্কীয় নালীও বুঝিয়েছিলাম। বৃক্কীয় নালীর ইংরেজি হচ্ছে রেনাল টিউবিয়াল। তো সেইখানে জলের পুনঃশোষণ ঘটানোর কাজ করে এই অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। বৃক্ক বা কিডনি প্রতিদিন 170 লিটার জল সে পরিশ্রুত করে। এবার এই 170 লিটার যদি আমাদের এই হরমোনটা পরিত না হতো, আমাদের দিনে 170 লিটার ইউরিন মূত্র তৈরি হতো। কিন্তু অ্যাকচুয়ালি এই 170-এর মধ্যে থেকে 168.5 লিটার পুনঃশোষিত হয়ে যায়। 168.5 লিটার। এটা বড্ড হালকা হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ করে নিই। 1.5 লিটার, 1.5 লিটার, এই 1.5 লিটারই আমাদের মূত্র হিসেবে শরীরের বাইরে বেরিয়ে আসে। এবার যদি এই হরমোনটা নিঃসৃত না হতো, তাহলে আমাদের প্রচুর মূত্র হতো। এবং এই জন্য যে রোগটা অ্যাকচুয়ালি এখানে হয়, ভেসোপ্রেসিন হরমোন যদি কম নিঃসৃত হয়, তাহলে এই জলের শোষণটা হবে না। কম নিঃসৃত হলে বহুমূত্র রোগ হয়। কিন্তু এই নামটা একদমই মনে রাখবে না, কারণ বহুমূত্র এটা দেবে না পরীক্ষায়, দেবে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ডায়াবেটিস ইনসিপিডাস ইনসিপিডাস এই রোগটা হয়ে যাবে। ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হবে, অর্থাৎ বেশি পরিমাণ মূত্র নিঃসৃত হবে। আরো একটা রোগ হয়, যেটা জানো, যে ডায়াবেটিস ম্যালিটাস। একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস ম্যালিটাস। ম্যালিটাস যে রোগটা, সেটা ইনসুলিনের কম ক্ষরণে হয়। সেটা যখন ইনসুলিন সম্পর্কে পড়বো তখন জানবো। কিন্তু এইখানে মনে রাখো, ইনসিপিডাস ম্যালিটাস দু রকমের হয় বলে এই নামটাই পরীক্ষায় দিয়ে দেবে। ডায়াবেটিস ইনসিপিডাস এই ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোনের কম ক্ষরণের ফলে হবে। অর্থাৎ এখানে যদি কম ক্ষরণ হয়, তাহলে মূত্রের পরিমাণ বেশি হবে, জল কম শোষিত হবে, ফলে মূত্র বেশি হবে, বারংবার মূত্র পাবে। তো যাদের এই ডায়াবেটিস ইনসিপিডাস আছে, তাদেরকে দেখবে বারংবার তাদের বাথরুম পেয়ে যায়। তারা অনেক সময় তাদের প্যান্টে বা এতে যেখানে বসে থাকেন, তারা সেখানেই মূত্র বিসর্জন করে দেন। তো এটা তাতে কেউ যদি তোমাদের পরিবারে বা আশেপাশে কেউ করেন, তাদের প্রতি বিরক্ত হওয়ার কিছু নেই, কারণ তার এই হরমোনটা পরিত হয় না। সেটা তার নিজের দোষ নয়, সেটা তার শরীর সেটা করে দিচ্ছে। ওকে, তো ডায়াবেটিস ইনসিপিডাস যেহেতু এটার ফলে বহুবার মূত্র হয়, সেই জন্য এটাকে বহুমূত্র বলা হয়। আর সেকেন্ড যেটা অক্সিটোসিন, এটা সম্পর্কে বেসিক্যালি খুব জানতে হবে না। অক্সিটোসিন সেম আগের এর মতো কাজ করে। যখন আমরা এই হরমোনটা দেখলাম, যে কোথায় দেখলাম, এই যে প্রোল্যাকটিন হরমোন, দুগ্ধ নিঃসরণ করা, ওয়ান টাইপ অফ এই অক্সিটোসিনও সেই রকমই কাজ করে। শুধু এটার ক্ষেত্রে কি হয় মনে রাখো, অত জানতে হবে না। এটাও মাতৃদুগ্ধ ক্ষরণের উপরে কাজ করে। এটার ফলে কি হচ্ছে, লিউটিনাইজিং বা প্রোল্যাকটিনের ফলে দুধ উৎপাদন হয়, আর অক্সিটোসিনের ফলে দুধ বাইরে বেরিয়ে আসে। শিশু যেটা খায়, সেটা যদি অক্সিটোসিন হরমোন না থাকতো, তাহলে শিশু খেতেই পারতো না, কোনোদিনই দুগ্ধ নিঃসৃত হতো না, দুগ্ধ হতো না, বেরোতো না। সেই অক্সিটোসিন হরমোনের ফলে হয়। এছাড়া আর এটা সম্পর্কে বেশি কিছু জেনে লাভ নেই। ঠিক আছে, এবার আমরা যেখানে যাব, পরের যে গ্ল্যান্ড, পরের গ্রন্থি, সেখানে চলে যাব। নেক্সট যে
গ্রন্থি সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি আগে কোথায় অবস্থিত সেটা তোমাদের জানতে হবে। তার জন্য আমি প্রথমে যে ছবিটা অ্যাড করেছিলাম সেখানেই চলে যাব। এখানে দেখো পিনিয়াল গ্রন্থি, আমাদের মস্তিষ্কে এটা অবস্থান করছে পিনিয়াল গ্রন্থি। এই দুটো আমরা কমপ্লিট করলাম, হাইপোথ্যালামাস পিটুইটারি, থার্ড হচ্ছে পিনিয়াল গ্রন্থি। এবার এই পিনিয়াল গ্রন্থি সম্পর্কে একটু তোমাদের তথ্য দেবো, তারপর হচ্ছে পিনিয়াল গ্রন্থি থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেইগুলো সম্পর্কে জানাবো। এটা পিনিয়াল গ্রন্থি মস্তিষ্কের দুটো গোলার্ধের মাঝখানে থাকে, ঠিক আছে। আর এর ওজন খুব কম হয়, 0.1 থেকে 0.2 গ্রাম, খুবই ছোট এটার সাইজ। এবং এখান থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন মেলাটোনিন একটা হরমোন এখান থেকে খরিত হয়, মেলাটোনিন। সেকেন্ড, এটা আমাদের এতে এর সম্পর্কে জানতে হবে। এই হরমোনটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ঘড়ি বা ক্লক, এটাই বলা হয় বায়োলজিক্যাল ক্লক, বাংলায় বলা হয় বায়োলজিক্যাল ঘড়ি। কারণ এই হরমোনটা আমাদের শরীরে, মানে আমরা যে ঘুমোই সেটাকে নিয়ন্ত্রণ করে, কখন আমাদের ঘুম পাবে, কখন আমাদের ঘুম ভাঙবে, এই জিনিসটা বায়োলজিক্যাল ক্লক হিসাবে কাজ করে। মানে এটা একটা ঘড়ির মতো কাজ করে, তাই জন্য এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। যখন উজ্জ্বল আলো থাকবে, উজ্জ্বল আলো যখন ফুটে যাবে, তখন উজ্জ্বল আলো, তখন এই হরমোনটা কম খরিত হবে। যখন অনুজ্জ্বল আলো থাকবে, অনুজ্জ্বল আলো থাকবে, তখন এই হরমোনটা বেশি খরিত হবে। এবার বলো, মানে এটার কাজ কি আগে বলে দিই, তাহলেই বুঝতে পেরে যাবে। এর কাজ হচ্ছে ঘুমকে নিয়ন্ত্রণ করা, সেটা আগে হলো ঘুম নিয়ন্ত্রণ। অর্থাৎ যখনই এটা কম খরিত হবে, উজ্জ্বল যখন আলো হবে, কম খরিত হবে, আমাদের ঘুম ভেঙে যাবে। এই কারণে আমাদের চোখের সামনে যদি আলো জ্বলে, কোথাও যদি আলো জ্বলে, তাহলে আমাদের ঘুম অত তাড়াতাড়ি পায় না। যখনই আলো নিভিয়ে দেওয়া হয় তখন ঘুম পায়। এই কারণেই সকালবেলাতে আলো ফুটলে আমাদের ঘুম ভেঙে যায়। আবার যদি আলো নিভে যায়, অন্ধকার হয়ে যায়, তখন আমাদের ঘুম পেতে শুরু করে। তো অনেকের আছে, অনেকেই বলবে যে কোথায়, আমাদের তো রাত অব্দি আমি জেগে থাকি তাও আমার ঘুম পায় না। অ্যাকচুয়ালি তোমাকে অন্ধকার আলোতে কিছুক্ষণ শুয়ে থাকলে দেখবে ঘুম এসে যাচ্ছে। তার কারণ হচ্ছে তখন মেলাটোনিন হরমোন কম খরিত হয়। আর যখনই সকাল হয়ে যায়, আমাদের ঘুম যতই গভীর হোক রাত্রিবেলায়, সকালবেলাতে ঘুম পাতলা হয়ে যায়, অল্প আওয়াজ হলে আমাদের ঘুম ভেঙে যায়। এই কারণ হচ্ছে তখন এই মেলাটোনিন হরমোন বেশি খরিত হবে, এই সরি কম খরিত হবে। উজ্জ্বল আলোতে কম হবে এবং অনুজ্জ্বল আলোতে বেশি খরিত হবে। এছাড়া আর এটা সম্পর্কে বেশি কিছু জানতে হবে না। এটাকে ইম্পর্টেন্ট যেটা, সেটাকে হচ্ছে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। তো এই গ্রন্থিটা আমাদের সহজেই একটা লাইনে হয়ে গেল। এরপরের যে গ্রন্থি তার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড থাইরয়েড গ্রন্থি, এটা আমাদের গলাতে অবস্থিত, ঠিক আছে। গলাতে দেখো, আবার সেই ছবিটাতে যাব, একটু উপরে উঠে গেছে ছবিটা, তাও এই ছবি আমি ইউজ করব, কারণ এই ছবিটাতেই সমস্ত কিছু দেখানো রয়েছে। দেখো থাইরয়েড গ্রন্থি কোন জায়গাটায় আছে দেখতে পাচ্ছ। এরপরে পরপর যেগুলো রয়েছে থাইরয়েড, তারপরে মাথায় রয়েছে প্যারাথাইরয়েড, তার নিচে রয়েছে থাইমাস। এটা একটু দেখে নাও, তাহলে পরের গুলোতে সুবিধা হবে, বারে বারে পিছনে আসতে হবে না, ভালো করে দেখে নাও। এই জায়গাটাতে রয়েছে থাইরয়েড, তার নিচে রয়েছে প্যারাথাইরয়েড, তারপরে রয়েছে থাইমাস। পরপর তিনটে গ্রন্থি রয়েছে, এই তিনটে গ্রন্থি সম্পর্কে আমরা পরপর পড়তে থাকবো। তো থাইরয়েড গ্রন্থি, এটা আমাদের ষড়যন্ত্রের নিচে থাকে। প্রথম পয়েন্ট হচ্ছে এটা থাকবে ষড়যন্ত্রের নিচে। ষড়যন্ত্রের নিচে এটা অবস্থান করে। আরো ভালোভাবে বলে যে শ্বাস নালী আমাদের রয়েছে, সরি তালব্য, নালী, শ্বাস নালীর দুপাশে অবস্থান করে, দুপাশে এটা অবস্থান করে। এখান থেকে তিনটে হরমোন খরিত হয়। প্রথম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই আইডো আয়োডো আয়োডো থাইরোনিন। আয়োডোথাইরোনিন, একে বলা হয় T3 হরমোন, T3। সেকেন্ড টেট্রা আয়োডোথাইরোনিন। ট্রাই হলো, এর হচ্ছে টেট্রা, টেট্রা শব্দের অর্থ 4, 4, ট্রাই শব্দের অর্থ হচ্ছে 3, টেট্রা
আয়োডোথাইরোনিন। এর আর একটা নাম রয়েছে, টেট্রাআয়োডোথাইরোনিনের সংকেত হচ্ছে T4, এর একটা নাম রয়েছে, সেটাকে বলা হয় থাইরক্সিন। আর 3 নম্বর যে হরমোন, সেটা একটু নিচে লিখি, 3 নম্বর যে হরমোন সেটা হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন। T3 এবং T4 এই দুটো হরমোনের কাজ হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ করা। এই দুটো হরমোনের কাজ বিপাক নিয়ন্ত্রণ। বিপাক হজম বলি, শুধু হজম না, এর মধ্যে অনেক কিছু রয়েছে। তো বিপাক নিয়ন্ত্রণ অ্যাকচুয়ালি এটা আমাদের করায় ট্রাই আয়োডোথাইরোনিন আর টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন হরমোন। একটু আগে আমরা অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ থেকে এসেছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেখানে বলেছিলাম সেইটা থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। তো সেই হরমোনটা ক্ষরিত হলে তবেই এই দুটো হরমোন ট্রাই আয়োডোথাইরোনিন, টেট্রা আয়োডোথাইরোনিন আর এই ক্যালসিটোনিন এই তিনটেকে উদ্দীপিত করবে ক্ষরণ করার জন্য। তো এই দুটো হরমোনের কাজ হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ করা। আর ক্যালসিটোনিন এটা ওয়ান টাইপ অফ বিপাকের উপরই কাজ করে, তিনটে হরমোনই বিপাকের উপরই কাজ করে। ক্যালসিটোনিন হচ্ছে এটা ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রা বৃদ্ধি করে। ক্যালসিয়াম আর ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করে। তো টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হয়, সেইটা যদি বেশি ক্ষরিত হয় অটোমেটিক্যালি এই হরমোনগুলো বেশি ক্ষরিত হবে। আর যদি বেশি ক্ষরিত হয় তাহলে আমাদের থাইরয়েড যে গ্রন্থিটা সেটা ফুলে যায়। অনেক সময় চোখগুলো বৃদ্ধি পেয়ে যায়, চোখের আকার বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে, চোখের মণি বাইরের দিকে বেরিয়ে আসে, গলাটা ফুলে যায়। এটাকে বলা হয় গ্রেভ বর্ণিত রোগ। বিজ্ঞানীর নাম গ্রেভ, তিনি বর্ণনা করেন গ্রেভ বর্ণিত রোগ। এর ফলে হয় বেশি ক্ষরণের ফলে। এটাকেই বলা হয় গলগণ্ড। এই রোগটারই নাম গলগণ্ড। আমরা যেটাকে গলগণ্ড বলি, গ্রেভ বর্ণিত রোগ, ইংরেজিতে একে গয়টার বলা হয়। যে উপরে গয়টার লিখে এসেছি, অ্যাকচুয়ালি সেটা ইংরেজি গয় বা গলগণ্ড। আর যদি টিএসএইচ কম ক্ষরিত হয় অটোমেটিক্যালি এইগুলো কম ক্ষরিত হবে। এইগুলো কম ক্ষরিত হলে ক্রিটিনিজম এবং মিক্সিডিমা হয়। একটু আগে লিখে এলাম তাই আর লিখছি না, আচ্ছা লিখে দিচ্ছি। কম ক্ষরণের ফলে শিশুদের হবে ক্রিটিনিজম, এবং বড়দের ক্ষেত্রে হবে, এটা হবে ছোটদের ক্ষেত্রে শিশু, আর বড়দের ক্ষেত্রে হবে মিক্সিডিমা। এটা বড়দের ক্ষেত্রে হয়। এগুলো কিছুই নয়, সমস্ত এই কাজটাই দেখছো উপরে লেখাই রয়েছে যে এটা বিপাক নিয়ন্ত্রণ করে। অতএব এটা যদি শিশুদের হয় ক্রিটিনিজম রোগ, তার মানসিক বিকাশ হবে না, শিশুদের দৈহিক বিকাশ হবে না, মানে প্রপারলি আমরা যেরকম চিন্তা ভাবনা করি আমাদের মতো করে সে ভাবতে পারবে না, এরকম তার মানসিক বিকাশ হবে না, মানসিক প্রতিবন্ধকতা দেখা যাবে, দৈহিক বিকাশ হবে না, সে একদম শীর্ণ ছোটখাটো দেখতে হবে। তো এটাকে ক্রেটিনিজম বলা হয়। আর মিক্সিডিমা যেটা বড়দের ক্ষেত্রে হয়, কি হবে, এটাও সেই বিপাক হচ্ছে না, তার ফলে অবসাদ থাকবে, সে সবসময় ঘুম ঘুম ভাব থাকবে তার মধ্যে, দিনে 12 থেকে 14 ঘন্টা সে ঘুমিয়ে কাটাবে, এরকম একটা রোগ হয়ে যায়, সেটাকে বলা হয় মিক্সিডিমা। ঠিক আছে, এই গেল থাইরয়েড গ্রন্থি। এরপরে যে গ্রন্থি উপরেই দেখিয়েছি তার নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি এটা থাইরয়েডের পরেই অবস্থান করছে। মানুষের টোটাল, একটা লাইন টেনে নিই, প্যারাথাইরয়েড গ্রন্থি এটা মানুষের দেহে 4টে থাকে, টোটাল সংখ্যা হচ্ছে 4টে প্যারাথাইরয়েড গ্রন্থি। আর এটা সম্পর্কে বেশি কিছু জানতে হবে না, এটা ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে। কিন্তু এর ফলে একটা রোগ হয়, যদি এটা বেশি ক্ষরিত হয়
তাহলে রক্তে ক্যালসিয়ামের মানে এই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন রিলিজ হয় তার নামই হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, এবং এই প্যারাথাইরয়েড হরমোনের বেশি ক্ষরণ হলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাবে, ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এর কোনো নাম নেই। প্যারাথাইরয়েড হরমোন গ্রন্থি থেকে রিলিজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন কি করবে, আমাদের দেহে ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করবে। যদি এটা বেশি ক্ষরিত হয় তাহলে ক্যালসিয়ামের মাত্রা রক্তে বেড়ে যাবে, আর যদি কম ক্ষরিত হয় স্বাভাবিকভাবে ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে। এটা যদি কম ক্ষরিত হয় তাহলে ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে। এটার একটা নাম রয়েছে, ক্যালসিয়ামের মাত্রা যদি কমে যায় রক্তে তাকে বলা হয় টিটেনি। টি একটা রোগের নাম, টিটেনি। রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তাকে বলা হয় টিটেনি রোগ। তো এই রোগটা হয় যদি এটা কম ক্ষরিত হয়। ক্লিয়ার? টিটেনি রোগের একটা বাংলা রয়েছে, তোমরা বাংলাটা বললে ভালো বুঝতে পারবে, সেটা হচ্ছে ধনুষ্টঙ্কার। ঠিক আছে? বুঝতে পারছো ধনুষ্টঙ্কার কি, শরীর বেঁকে যায়, তো এটাকে বলা হয় টিটেনি রোগ ইংরেজিতে, ধনুষ্টঙ্কার। এই নামটা নাও দিতে পারে, ইংরেজিতে দিয়ে দিতে পারে স্টঙ্কার, কারণ লাইফ সায়েন্স বা বায়োলজি পুরোপুরি ইংলিশ টার্মে মেনলি কোশ্চেন গুলো করা হয়, তো দুটোই তোমাদের মনে রাখতে হবে। মেনলি আমি বলবো যে তুমি ইংলিশ টার্ম গুলো তোমরা মনে রাখো, ধনুষ্টঙ্কার মনে রাখার থেকে টিটেনি মনে রাখো। যদি টিটেনি দেখতে পেয়ে যাও তাহলে বুঝে যাবে যে টিটেনি হচ্ছে কিসের জন্য, প্যারাথাইরয়েড হরমোনের কম ক্ষরণের জন্য। নেক্সট যে গ্রন্থি রয়েছে থাইমাস, তার সম্পর্কে বেশি জানতে হবে না, কারণ মানে জানতে হবেই না একদম, তার কারণ তার থেকে কিছু অ্যাকচুয়ালি সম্ভব নয় জানা, আমরা মানে সরি সম্ভব নয় বলছি, সেটাতে পরীক্ষা আসবে না। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অগ্নাশয়। এই সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। অগ্নাশয়, অগ্নাশয়ের ছবি তোমরা আগেও দেখেছো, এখনো দেখাচ্ছি, ওপরে ছবি রয়েছে। অগ্নাশয় কোথায় অবস্থিত, দেখো অগ্নাশয়, প্যানক্রিয়াস ইংরেজিতে বলা হয়, এটা হচ্ছে আমাদের অগ্নাশয়। ক্লিয়ার? অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি, প্রথম ইম্পর্টেন্ট এটা মিশ্র গ্রন্থি। অগ্নাশয়, অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি। ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে কি, প্রথম দিন বলেছি যে গ্রন্থি এর দুটো অংশ রয়েছে, একটা বহিঃক্ষরা অংশ, একটা অন্তঃক্ষরা অংশ। তাহলে মিশ্র গ্রন্থি মানেই এটার দুটো অংশ থাকবে, একটা হচ্ছে বহিঃক্ষরা অংশ আর একটা হচ্ছে অন্তঃক্ষরা অংশ। বহিঃক্ষরা অংশকে বলা হয় অ্যাসিনি। অ্যাসিনি এই নাম তোমাদের কাছে নতুন হতে পারে, বহিঃক্ষরা অংশকে বলা হয় অ্যাসিনি, কিন্তু অন্তঃক্ষরা অংশটা তোমরা নাম জানো সেটা হচ্ছে, বা জানো আর কি, আমার কাজ হচ্ছে একটু ডিটেলসে তোমাদের জানাও, কারণ তোমরা যারা এখানে পড়ছো আশা করছি বেসিক বায়োলজিটা তোমরা জানো। আমি এটাকে একটু ডিপলি একটু ভালোভাবে বোঝানোর জাস্ট চেষ্টা করছি, কারণ বায়োলজি আমার সাবজেক্ট নয় প্রথম কথা, আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। আচ্ছা, এটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস। ঠিক আছে, আইলেটস, আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস, আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতে অন্তঃক্ষরা অংশটার নাম। আমি এখানে একটা ছবি আঁকছি, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই অগ্নাশয়ের। আচ্ছা, আমি ছবিটা এঁকে নি পুরোটা, তারপরে আবার পে করছি, তাহলে কিছুটা সময় বাঁচবে। অগ্নাশয় কিছুটা এরকম দেখতে হয়, ঠিক আছে? এর মধ্যেই অ্যাকচুয়ালি এই দুটো কোষ অবস্থান করে, দুটো গ্রন্থি অবস্থান করে, একটা হচ্ছে বহিঃক্ষরা অংশ আর একটা হচ্ছে অন্তঃক্ষরা অংশ। ভিতরের দিকে থাকছে একটা, বাইরের দিকে একটা থাকছে। তো এটাকে বলা হয় একটা এরকম অনেকটা দেখতে হয় অগ্নাশয়। তো বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুটো অংশ থাকে। বহিঃক্ষরা অংশটার নাম হচ্ছে অ্যাসিনি এবং অন্তঃক্ষরা অংশটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস। এবার এই অ্যাসিনি অংশের যে কাজ, এটা আমরা আগে পড়ে এসেছি, এখান থেকে যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে এনজাইম বা পাচক রস। পাচক রস, এটা আমরা আগেই পড়ে নিয়েছি যখন আমরা রেচন তন্ত্র পড়ছিলাম, সরি পরিপাক তন্ত্র পড়ছিলাম তখন এটা পড়েছিলাম। অন্তঃক্ষরা যে অংশটা, তাতে আবার 3 রকমের কোষ থাকে। তিন রকমের কোষ থাকে,
এই তিনটে আমাদের আজকের পড়ার বিষয়, কারণ আমরা এখন অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে পড়ছি। আর অন্তঃক্ষরার তিনটে অংশ থাকে, তিনটে কোষ থাকে, কারণ যে কোনো গ্রন্থি বেশ কিছু কোষ দিয়ে গঠিত হবে। এরকম 3 ধরনের কোষ এখানে রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থিটার মধ্যে। একটাকে বলা হয় আলফা কোষ, আলফা কোষ। সেকেন্ড হচ্ছে বিটা কোষ, আর একটা রয়েছে সেটা হচ্ছে ডেল্টা কোষ, ডেল্টা কোষ। এদিকে একটু জায়গা হচ্ছে না। কোষ, আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা কোষ। সাইন জানো, আলফার সাইন হচ্ছে এইটা, এটাকে অনেকটা এর মতো দেখতে, এটাকে বলা হয় আলফা। বিটা হচ্ছে এরকম বি এর মতো দেখতে হয়, এইরকম বি এর মতো দেখতে হয়। আর ডেল্টা অনেকটা এরকম বলবো, এরকম দেখতে হয়, দেখো এইরকম একটা কিছু দেখতে হয়, একটা আর্ট টাইপের দেখতে হয়। তো ডেল্টা এরকম তিনটে কোষ থাকে। যদি বলা হয় এই তিনটের মধ্যে কোনটা বেশি থাকে, কোনটার পরিমাণ বেশি থাকে, সেটা হচ্ছে বিটা কোষের পরিমাণ বেশি থাকে। বিটা কোষ থাকে 30 থেকে 40%। এরকম কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না যে 30 থেকে 40% থাকে, কিন্তু বুঝতে পারছো এটা বেশি থাকে, বিটা কোষটা বেশি থাকে 30 থেকে 40%। ডেল্টা কোষ সব থেকে কম থাকে 5%। আর আলফা কোষ থাকে হচ্ছে 10 থেকে 15%। ঠিক আছে, এবার বলবে বাকিটা কোথায়? এখান থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 60% হচ্ছে, বাকিটা কোথায়? বাকিটাতে বহিঃক্ষরা অংশটা থাকে। এবার দেখো, এই আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ, তার থেকে তিনটে, মানে কয়েকটা, তিনটে বলবো না, কয়েকটা হরমোন খরিত হয়। আলফা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন। তোমরা যদি এগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো, যদি না বুঝতে পারো আমাকে জানিও। বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন, ইনসুলিন। বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। ঠিক। আর হচ্ছে আর একটা হয় সোমাটোস্টেটিন, সোমাটোস্টেটিন। এছাড়াও কি হরমোন খরিত হয় সেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না বলে আমি বাদ দিচ্ছি, ইগনোর করছি। তো এই কয়েকটা হরমোন সম্পর্কে একটু জানতে হবে। এরা প্রত্যেকটাই একে অপরের বিপরীতে কাজ করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, যেমন ইনসুলিন হরমোন গ্লুকাগনকে ক্ষরণ হতে বাধা দেয়। ঠিক আছে, যেদিকে তীর চিহ্ন আঁকছি তার মানে হচ্ছে সেই দিকটাকে বাধা দিচ্ছে। ঠিক আছে, ইনসুলিন হরমোন গ্লুকাগনকে ক্ষরিত হতে বাধা দেয়। আবার এই সোমাটোস্ট্যাটিন যে হরমোনটা, এ আবার ইনসুলিনকে ক্ষরিত হতে বাধা দেয়। সোমাটোস্ট্যাটিন ইনসুলিনকে ক্ষরিত হতে বাধা দেয়। তো এরকম ভাবে একে অপরের বিরুদ্ধে এরা কাজ করে। তো প্রথম আমরা যার সম্পর্কে জানবো হচ্ছে ইনসুলিন। ইনসুলিন এটা ইম্পর্টেন্ট, ইনসুলিন, গ্লুকাগন, এদের সম্পর্কে একটু জানতে হবে। ইনসুলিনের মেন কাজ হচ্ছে আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ, গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ। আর গ্লুকোজের ইংরেজি হচ্ছে মানে সুগার, এক ধরনের গ্লুকোজ, সুগার। তো গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ, যদি এবার ইনসুলিন আমাদের দেহে কম খরিত হয়, যদি কম খরিত হয়, এক মিনিট, এটা যদি কম খরিত হয় তাহলে আমাদের দেহে মধুমেহ রোগ হবে, মধুমেহ রোগ, বা একে ইংরেজিতে বলা হয় ডায়াবেটিস ম্যালিটাস। এইটা তোমরা মনে রাখবে, ডায়াবেটিস ম্যালিটাস। আর ডায়াবেটিস ম্যালিটাস হলে কি হবে, আমাদের দেহের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে, গ্লুকোজের পরিমাণ কমে যাবে। ঠিক এর উল্টো কাজ করে গ্লুকাগন। গ্লুকাগন কি করবে,
রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। এটা কি করবে? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। আর এই গ্লুকাগন হরমোন যদি কম ক্ষরিত হয়, তার ফলে যে রোগটা হয় তাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া বলা হয়। এখানে কি হবে? আমাদের দেহে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। এবার গ্লুকাগন যদি ক্ষরিত হয়, ইনসুলিন যদি ক্ষরিত হয় তাহলে গ্লুকাগন ক্ষরিত হবে না। গ্লুকাগন যদি ক্ষরিত হয় তাহলে ইনসুলিন ক্ষরিত হবে না। এবার বলবে আমি এখানে একটাই লাইন টেনেছি, এটা কি করে সম্ভব হচ্ছে? আমি যেখানে দেখেছি সোমাটোস্ট্যাটিন ইনসুলিনকে বাধা দিচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে কি এই গ্লুকাগন হরমোন আবার ঘুরে গিয়ে এই সোমাটোস্ট্যাটিন হরমোনকে ক্ষরণ করতে ত্বরান্বিত করে, সোমাটোস্ট্যাটিনের ক্ষরণকে বাড়িয়ে দেয়। আর সোমাটোস্ট্যাটিন বাড়লে ইনসুলিন কমে যাবে। আবার ইনসুলিন যদি বেড়ে যায় গ্লুকাগন বেড়ে যাবে, ইনসুলিন যদি বেড়ে যায় গ্লুকাগন কমে যাবে। এরকম প্রত্যেকটা একটা চক্রাকারে কাজ করে। ক্লিয়ার? তো ইনসুলিন যদি বেড়ে যায় গ্লুকাগন কমে যাবে, আর গ্লুকাগন যদি বেড়ে যায় ইনডাইরেক্টলি ইনসুলিন কমে যাবে। এইরকম ভাবে এটা কাজ করে। তো যদি ইনসুলিনের কাজ হয় মধুমেহ করা, মানে ডায়াবেটিস মেলিটাস, রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেওয়া, ঠিক তার উল্টো কাজ করবে গ্লুকাগন, রক্তে গ্লুকোজের পরিমাণ এটা বাড়িয়ে দেবে। রক্তে গ্লুকোজের পরিমাণ এটা বাড়িয়ে দেবে। এই দুটোর মেন কাজ হচ্ছে গ্যাসট্রিন এবং সোমাটোস্ট্যাটিন, এদেরকে বাধা দেওয়া হচ্ছে মেন কাজ। ইনসুলিন গ্লুকাগন যদি এরকম ভাবে গিয়ে, মানে গ্লুকাগন যদি বেশি ক্ষরিত হয় তাহলে গিয়ে সোমাটোস্ট্যাটিন কে বাড়িয়ে দেবে, আর সোমাটোস্ট্যাটিন যদি বেড়ে যায় তাহলে ইনসুলিন কমে যাবে। এদের কাজ হচ্ছে এটাই মেন। এই দুটোর কথা মনে রাখো, ইনসুলিন এবং গ্লুকাগন। ভালো করে এই দুটো জিনিস মনে রাখো, এইখান থেকে ঘুরিয়ে প্রশ্ন করা হবে। ইনসুলিন যদি বেশি ক্ষরিত হয় তাহলে আমাদের দেহে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে, এবং যদি কম ক্ষরিত হয় তাহলে আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, এবং সেই রোগটি মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। আর গ্লুকাগন হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে আমাদের দেহে যে গ্লুকোজের পরিমাণ সেটা বেড়ে যাবে, এবং এর কম ক্ষরণের ফলে গ্লুকোজের পরিমাণ কমে যাবে, যার ফলে যে রোগটা হয় সেটাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। এখানে যদি কোনো প্রবলেম থাকে আবার আমাকে জানাবে। এবার এর আগে ডায়াবেটিস ইনসিপিডাস পড়ে এসেছিলাম, সেটা বুঝলে কোনটা কি কাজ করে, ডায়াবেটিস মেলিটাস কি কাজ করে সেটা বুঝতে পারলে। ক্লিয়ার? এই অবধি আজকে থাকছে। নেক্সট ভিডিওতে যেটা পরে যদি আমি এখন অ্যাড্রিনাল গ্রন্থি করাতে চাই তাহলে গুলিয়ে যাবে ব্যাপারটা। এই অবধি তোমাদের কাজ থাকবে ফার্স্ট এই জিনিসটা ভালো করে আবার একবার দেখা, দিয়ে নোট করা, দিয়ে তারপরে একবার ভালো করে পড়া, দিয়ে বোঝা, দিয়ে ফাইনালি তারপরের দিনের পরের যে ক্লাসটা হবে সেখানে আসবে, যাতে কি হয় পরের জিনিসগুলো আবার নতুন করে বুঝতে পারো। এই অবধি বোঝা কমপ্লিট হবে, তারপরে আবার আমি পরের জিনিসটা শুরু করবো। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবে। সো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।